নমস্কার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আগের দিন ক্লাস দিতে পারিনি, কারণ কি হঠাৎ করে অসুস্থতার কারণে আগের দিনের ক্লাসটা আমরা আপলোড করতে পারিনি। তো দেখো, প্র্যাকটিস সেট 13 নাম্বার যেটা আছে, তো আজকে বেশ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আজকে হয়তো একটু গলার আওয়াজটা অন্যরকম হতে পারে, কিন্তু তাও চেষ্টা করব তোমাদের সাথে ক্লাসটা সম্পূর্ণভাবে ভালোভাবে করার, ঠিক আছে? তো দেখো, নিচের কোনটি অজৈব অপচনযোগ্য বর্জ্য অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কোনটা? তো মনে রাখবে, যেসব বস্তু প্রকৃতিতে তৈরি হয় বা কোনো রকম বায়োলজিক্যাল প্রসেস দ্বারা তৈরি হয় সেগুলো সবই কিন্তু পচনযোগ্য, কিন্তু যে বস্তুগুলি প্রকৃতিতে তৈরি হয় না বা যেগুলি কোনো রকম বায়োলজিক্যাল প্রসেস দ্বারা তৈরি হয় না সেগুলো কিন্তু পচনযোগ্য নয়। তো দেখো, ফুল বা কোনো মৃত পশু বা সবজি এগুলো সবই কিন্তু প্রকৃতি দ্বারা সৃষ্টি এবং একটা বায়োলজিক্যাল প্রসেস দ্বারা তৈরি। তো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে পচনযোগ্য, কিন্তু প্লাস্টিক কিন্তু পচনযোগ্য নয়, কারণ এটা কোনো রকম বায়োলজিক্যাল প্রসেস বা কোনো রকম প্রকৃতি থেকে সৃষ্টি নয়। যদি ধরো যে প্লাস্টিকটা কীরকমভাবে তৈরি হচ্ছে, তাহলে তোমাদেরকে যেটা বুঝতে হবে, প্রথমে প্লাস্টিক হচ্ছে কি পেট্রোলিয়ামের মতো এক ধরনের তৈল জাতীয় পদার্থ দিয়ে তৈরি হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? সেই প্লাস্টিকের মধ্যে এক ধরনের অনুঘটক ব্যবহার করা হয়, যেটা কি করে প্রোপিলিনকে পলিপ্রোপিলিনে পরিবর্তন করে, ঠিক আছে? কিসে? প্রোপিলিনকে, ঠিক আছে? প্রোপিলিনকে পলিপ্রোপিলিনে পরিবর্তন করে, যেটা আমাদের কাছে কি প্লাস্টিক নামে পরিচিত। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মিথেন বিশ্ব উষ্ণায়নে বা যে গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? একে কোন ধরনের গ্যাস বলা হয়? বিষাক্ত নাকি কার্সোজেনিক নাকি সংক্রমণ নাকি গ্রিন হাউস? তো মনে রাখবে, যেসব গ্যাস, ঠিক আছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ে যুক্ত তাদেরকে কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস বলা হয়। নেক্সট দেখো, ব্রিটিশ পার্লামেন্ট কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ মুকুটে হস্তান্তর করে, বা ক্রাউনের কাছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা সেটা ব্রিটিশ ক্রাউনের কাছে অর্থাৎ মহারানীর কাছে চলে যায়? 1856, 1854 নাকি 1858 নাকি 1860? তো মনে রাখবে, 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহি মিউটিনি, তারপর 1858 যে গভর্নমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে কি করা হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ক্ষমতা কার কাছে চলে যায়? ক্রাউনের কাছে বা মহারানীর কাছে কিন্তু সমস্ত ক্ষমতা চলে যায়। এরপর দেখো, 1858 যে অ্যাক্ট এসেছিলো, ঠিক আছে, 1858-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিলো, সেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে পরিবর্তন করে কি করা হয়েছিল? ভাইসরয় করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ক্যানিং, ঠিক আছে? তাছাড়া এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে একটা ম্যানিফেস্টো এসেছিল, সেটা কি নামে পরিচিত? এলাহাবাদ ম্যানিফেস্টো। এই এলাহাবাদ ম্যানিফেস্টো বা ম্যানিফেস্টোটা কি? কোনো একটা সরকার পদে আসার পর কী কাজ করবে সেটার বিষয়ে একটা যে পত্রিকার মতো, সেটাকে বলা হচ্ছে ম্যানিফেস্টো। সেটা এসেছিলো কবে? 1 নভেম্বর 1958-এ এসেছিলো, ঠিক আছে? এরপর দেখো, 1784 একটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসেছিলো, ঠিক আছে? 1784 সালে একটা অ্যাক্ট এসেছিল, সেটাকে বলা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুভাগে ভাগ করা হয়েছিল। একটা করা হয়েছিল বিওসি আর একটা হয়েছিল বিওডি। বিওসিটা কিসের জন্য? বোর্ড অফ কন্ট্রোল। এটা কি হয়েছিল যে এআইসির একটা দল কি করবে, সম্পূর্ণভাবে যে পলিটিক্স, সেই পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করবে, এবং বোর্ড অফ ডাইরেক্টর এরা কি করবে? এরা ব্যবসাটাকে কন্ট্রোল করবে। তার জন্য কি হয়, এই দুটো দলে তারা ভাগ করে ইআইসিকে 1784 যে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। কিন্তু 1858 যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, তখন এই দুটোকেই সমাপ্ত করে দেওয়া হয়, ঠিক আছে? দুটোকে সমাপ্ত করে দেওয়া হয়। তাছাড়া দেখো, এই 1858 যে অ্যাক্ট এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে বাদশাহ যে উপাধি ছিল মুঘলদের, সেই উপাধিও কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপর দেখো, 1892-এর যে আইন, সেটি ভারতীয় পরিষদে কোন পরিকল্পনার ভিত্তি করে তৈরি হয়েছিল? 1892-এর যে অ্যাক্ট, ঠিক আছে, নর্থ ব্রুক প্ল্যান, ডাফরিন প্ল্যান নাকি রিপন প্ল্যান নাকি গ্ল্যাডস্টোন প্ল্যান? তো মনে রাখবে, 1892 যে গভর্নমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, সেটা এসেছিল কার? ডাফরিন প্ল্যান অনুসারে এসেছিল।
দেখো এই প্ল্যানের মাধ্যমে কি করা হয়েছিল, ইনডাইরেক্ট ইলেকটোরাল প্রসেস কিন্তু আনা হয়েছিল, ইনডাইরেক্ট ইলেকটোরাল প্রসেস। ইলেকটোরাল প্রসেস, দেখো এরপর ইনডাইরেক্ট ইলেকটোরাল প্রসেস যদি তোমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের যে পলিটির ক্লাসটা করানো হয়েছে সেই ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এবং যে 1892 যে গভর্নমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, সেখানে কি করা হয়েছিল, সেখানে লেজিসলেচারকে একটা পাওয়ার দেওয়া হয়েছিল কি বাজেট নিয়ে প্রশ্ন করার। এরপর যেহেতু এখানে বাজেটের কথা এসছে, তোমরা একটা জিনিস এখানে নোট করে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি 1813 যে চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে, সেইখানে কিন্তু শিক্ষার জন্য বাজেটে প্রথমবার 1 লাখ টাকা রাখা হয়েছিল, ঠিক আছে, শুধুমাত্র শিক্ষার জন্য 1 লাখ টাকা রাখা হয়েছিল 1813 চার্টার্ড অ্যাক্টে, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা কি এসছে, ইলেকটোরাল প্রসেস। তো তার মধ্যে তোমাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1919 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে কি করা হয়েছিল, মহিলাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, ঠিক আছে, ভোটিং রাইট ফর উমেন। এবং এখানেই 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে কিন্তু পিএসসির স্থাপনা করা হয়েছিল ভারতবর্ষে, পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনা কিন্তু 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকেই হয়েছিল। এরপর দেখো লর্ড ডালহৌসি কবে অবধ দখল করেন, আওধ নয় অবধ, ঠিক আছে, কি অবধ দখল করেন, কিসের মাধ্যমে, ডক্টরাইন অফ ল্যাপসে বা সত্যবিলোপ নীতির মাধ্যমে। কবে করেছিলেন, 1857 নাকি 1858 নাকি 1855 নাকি 1856। তো মনে রাখবে যে অবধকে, ঠিক আছে, 1856তে কি করা হয়েছিল, সত্যবিলোপ নীতির মাধ্যমে হড়পে নেওয়া হয়েছিল বা হড়প নীতির মাধ্যমে। এই সত্যবিলোপ নীতি বা ডক্টরাইন অফ ল্যাপসেটা কি, ডক্টরাইন অফ ল্যাপসে হচ্ছে কি, যেসব রাজাদের, ঠিক আছে, যেসব রাজাদের নিজের রক্তের কোনো পুত্র সন্তান থাকবে না, তাদের কি হবে, সেই রাজা যখন মরে যাবে তারপর সেই সাম্রাজ্যটা সরাসরিভাবে ইংরেজদের হাতে চলে আসবে। এটা হচ্ছে ডক্টরাইন অফ ল্যাপসে, যেটাকে হড়প নীতি বলা হয়, ঠিক আছে। এটা প্রচলন কে করেছিলেন, এটির প্রচলন 1848 সালে লর্ড ডালহৌসি করেছিলেন, ঠিক আছে, ডালহৌসি করেছিলেন। কবে করেছিলেন, 1848 সালে। দেখো প্রথম অ্যাপ্লাই হয়েছিল কবে, 1848 সালের কোথায় হয়েছিল, সাতারা, মহারাষ্ট্রের একটি সাম্রাজ্য ছিল সাতারা, ঠিক আছে। 1849-এ জয়পুরকে এরমভাবে হড়পে নেওয়া হয়েছিল, ঠিক আছে। ঝাঁসিকে 1853-তে এরমভাবে ঝড়পে নেওয়া হয়েছিল, ঠিক একই প্রসেসের মাধ্যমে। এবং 1856-তে হচ্ছে অবধ। দেখো এই যে হড়প নীতি, এই হড়প নীতি কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছিল মহাবিদ্রোহের ওপর। কারণ কি, যখন নিজেদের সাম্রাজ্য হারাচ্ছিল, নিজেদের কোনো পুত্র সন্তান না থাকার কারণে, সেইভাবেই প্রত্যেকটা রাজার কি হয়েছিল, ইংরেজদের প্রতি একটা বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিপাহী বিদ্রোহের সময় একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলেছিল। এবং মহাবিদ্রোহের পরেই, ঠিক আছে, ক্যানিং মহাবিদ্রোহ পরে 1859 প্রথম ভারতের যে ভাইসরয়, সে কী করেছিল, এই পদ্ধতিটাকে কিন্তু অ্যাবলিশ করে দিয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিল, কারণ এটা একটা বিশাল রিজন ছিল মহাবিদ্রোহের, ঠিক আছে। এরপর দেখো তোমাদের মনে হতেই পারে যে তাহলে লর্ড ডালহৌসি শুধু খারাপ কাজই করেছে। দেখো কিছু কিছু ইংরেজরা তো সবাই খারাপ কাজই করেছে ভারতীয়দের জন্য, কিন্তু কিছু কিছু জিনিস তারা অবশ্যই ভালো জিনিসও দিয়ে গেছে। যেমন হচ্ছে কি, ভারতের যে রেল ব্যবস্থা, ঠিক আছে, ভারতের রেল ব্যবস্থা কিন্তু কে দিয়ে গেছে, ডালহৌসি, ঠিক আছে। তাছাড়া পোস্টাল নেটওয়ার্ক, যে পোস্ট অফিসের যে পদ্ধতিটা, সেটাও কিন্তু এই ডালহৌসির দেওয়া, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি ভারত ও নেপালের মধ্যের পর্বত, অর্থাৎ নেপাল এবং ভারতের বর্ডার হিসাবে কাজ করে, কোন পর্বতটি, মাকালু নাকি মানসালু নাকি ধওলাগিরি নাকি কাঞ্চনজঙ্ঘা। তো মনে রাখবে ভারত এবং নেপালের যে বাউন্ডারি হিসাবে কাজ করে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত, সিকিমে অবস্থিত। এটা সিকিম এবং নেপালের মধ্যে একটা বর্ডার হিসাবে কাজ করে। এই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8568 মিটার, ঠিক আছে। এবং এই কাঞ্চনজঙ্ঘা পর্বতকে প্রথম আরোহণ কে করেছিলেন, 1995 সালে। মনে রাখবে 1995 সালে কে করেছিলেন, 1995 সালের 25শে মে জো ব্রাউন দুজন করেছিলেন, ঠিক আছে, জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড, ঠিক আছে। এরা দুজন কিন্তু কি করেছিলেন, প্রথম এই কাঞ্চনজঙ্ঘা পর্বতের
শিখরে পৌঁছেছিলেন, ঠিক আছে। এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের নাম নেপালে হচ্ছে কি? সাগরমাথা। এটাও কিন্তু মনে রেখো, সাগরমাথা, ঠিক আছে। এরপর দেখো, উস্তাদ বড়ে গুলাম আলী খান প্রায় 20 শতকের তানসেন বলে অভিহিত করা হয়। উস্তাদ বড়ে গুলাম আলী খানকে 20 শতকের তানসেন বলে অভিহিত করা হয়। তিনি নিচের কোন সঙ্গীতের জন্য বিখ্যাত? প্রথমত মনে রাখবে, তানসেন ছিল কি? আকবরের নবরত্নের মধ্যে একজন সদস্য। এবং উস্তাদ বড়ে গুলাম আলী খান তিনি কোন ধরনের সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন? হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, নাকি কার্নেটিক মিউজিক, নাকি সুফি ডেভোশনাল, নাকি গজল? তো মনে রাখবে, উস্তাদ বড়ে গুলাম আলী খান, ঠিক আছে, তিনি ছিলেন একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক্যাল প্লেয়ার, ঠিক আছে। তিনি একজন খুব বিখ্যাত হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল মিউজিক তার সঙ্গীতকার ছিলেন। এবং তিনি পাটিয়ালা ঘরানার মিউজিক করতেন। কোথাকার? পাটিয়ালা ঘরানার মিউজিক কিন্তু তিনি করতেন, ঠিক আছে। এবং তিনি 1962 সালে পদ্মভূষণ এবং সঙ্গীত নাটক একাডেমি এই দুটো পুরস্কারই কিন্তু তিনি পেয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো, কার্নেটিক মিউজিক মানে হচ্ছে কর্ণাটকের যে সঙ্গীত তাকে বলা হচ্ছে কার্নেটিক মিউজিক। বিশেষ করে দক্ষিণ ভারতের যে গানগুলোকে তাদেরকে বলা হয় কার্নেটিক মিউজিক। আর সুফি মিউজিক কি? সুফি হচ্ছে কি? যেসব সুফি সন্তদের তৈরি করা যেসব ভক্তিমূলক গান ছিল, যেমন আমির খুসরোর, খাজা গোলাম ফরিদের তৈরি যে সুফি যে কি বলে ভক্তিমূলক গানগুলো ছিল তাদেরকে বলা হচ্ছে সুফি সঙ্গীত, ঠিক আছে। আর গজল হচ্ছে কি? আরবি ভাষার তৈরি কিছু কবিতাকে অনুপ্রেরণা করে কিছু প্রেম বা প্রেমের বিচ্ছেদের ওপর বানানো যে সঙ্গীত তাদেরকে বলা হচ্ছে গজল। গজল হচ্ছে কি? আরবি কবিতা থেকে অনুপ্রাণিত প্রেম বা প্রেমের বিচ্ছেদ নিয়ে তৈরি হওয়া যে গানগুলো আছে তাদেরকে বলা হচ্ছে গজল। এরপর দেখো, উস্তাদ আল্লাহ রাখা ভারতীয় সঙ্গীতে নিম্নলিখিত কোন যন্ত্র বাজানোর জন্য তার অবদান রেখে গেছেন, ঠিক আছে। তো দেখো, উস্তাদ আল্লাহ রাখা তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? তবলা। উস্তাদ আল্লাহ রাখা কিসের জন্য বিখ্যাত ছিলেন? তবলা। এই তবলার যদি আরও কয়েকজনকার কথা বলা হয় তাহলে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জাকির হুসেন, কারণ 2023 সালে তিনি কি পেয়েছেন? পদ্মভূষণ পেয়েছেন। তাছাড়া কি? কিষান মহারাজ, লতিফ খান, কিষান মহারাজ। এটা নিয়েও একটা ফাউন্ডেশন ক্লাস কিন্তু তোমাদেরকে অলরেডি করানো হয়ে গেছে। তোমরা আমাদের যে প্লেলিস্ট আছে স্ট্যাটিক জিকে সেখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। লতিফ খান, এটা হচ্ছে কি? তবলা বাদক। এরপর বীণা দু ধরনের হয় তোমরা জানো, একটা হচ্ছে রুদ্র বীণা আর একটা হচ্ছে নর্মাল বীণাটা। তো বীণা বাদক হচ্ছে বিশ্বমোহন ভট্ট, খুব বিখ্যাত বীণা প্লেয়ার, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রেখো। আসাদ আলী খান, ঠিক আছে। এরপর দেখো, সন্তুর প্লেয়ারের যদি নাম করা হয় শিবকুমার শর্মা, প্রথমেই নামটা যেটা মনে আসে, ঠিক আছে, শিবকুমার শর্মা। তাছাড়া আর কি আছে? ভজন সুপারি। এরপর দেখো, এখানে আরেকটা ছিল, সেটা হচ্ছে কি? ঘাটমটা হচ্ছে কি? মাটির যে কলসির মতো এক ধরনের বাদ্যযন্ত্র থাকে সেটা হচ্ছে ঘাটম। এটার একজন বিখ্যাত প্লেয়ারের নাম হচ্ছে কি? টি.এইচ. বিনায়ক্রম, ঠিক আছে, টি.এইচ. বিনায়ক্রম। এরপর দেখো, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার নিম্নলিখিত কোন বছরে গঠিত হয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি 1969, 1952, নাকি 1947, নাকি 1961? দেখো, এখানে অপশানটা একটু ভুল আছে। মনে রাখবে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হয়েছিল 1953, ঠিক আছে। কবে? 1953। এটা কিসের আন্ডারে পড়ে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে পড়ে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কালচার। এই সঙ্গীত নাটক একাডেমির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দিল্লির কোথায়? রবীন্দ্র ভবন, ঠিক আছে। এবং এই সঙ্গীত নাটক একাডেমির বর্তমান হেড কে আছেন? সন্ধ্যা পুরেচা। এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে, সঙ্গীত নাটক একাডেমি কোন কোন বিষয়ের উপর অ্যাওয়ার্ড দেয়? একটা হচ্ছে কি? মিউজিক, ডান্স এবং ড্রামা, এই তিনটা বিষয়ের উপর কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারগুলো দেওয়া হয়।
এরপর দেখো নিচের কোন হ্রদটি কেরালায় অবস্থিত। তো এখানে সহজভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে যে হ্রদগুলির নাম দেওয়া আছে সেগুলি কোথায় কোথায় অবস্থিত সেটা জানলেই হচ্ছে। যেমন চিল্কা হ্রদ, এটা কোথায়? উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে। কোথায়? উড়িষ্যা। কলেরু হ্রদ, কলেরু কোথায়? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর তৈরি হয়েছে, ঠিক আছে। লোকটাক হ্রদ, লোকটাক হচ্ছে মণিপুরের, এটা কি বলা হচ্ছে? ভাসতে থাকা দুনিয়া বলা হয়, কারণ এখানে ফ্লোটিং ন্যাশনাল পার্কও আছে, ঠিক আছে। এই হ্রদের ওপর ফ্লোটিং ন্যাশনাল পার্কও কিন্তু আছে, ভাসতে থাকা ন্যাশনাল পার্ক। কি নাম? কাইবুল লামজাও, নামটা হচ্ছে কাইবুল লামজাও, ঠিক আছে। আর ভেম্বেনাথ কোথায়? এটা হচ্ছে কেরালাতে অবস্থিত, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো নিচের কোন বাঁধটি রাবি নদীর উপর গড়ে উঠেছে? রাবি নদীর উপর ভাগরানাঙ্গল ড্যাম, পান্ডোহা ড্যাম, নাকি নাথপা ঝাঁকরি ড্যাম, নাকি চামিরা ড্যাম? তো মনে রাখবে যে রাবি নদীর উপর যে ড্যামটি গড়ে উঠেছে সেটা হচ্ছে চামিরা ড্যাম, ঠিক আছে। এই রাবি নদীর উপরে আরও একটি গুরুত্বপূর্ণ ড্যাম আছে, সেটা হচ্ছে থিন ড্যাম, থিন ড্যাম, থিন ড্যাম, যেটাকে বর্তমানে নাম পরিবর্তন করে কি করা হয়েছে? রঞ্জিত সাগর ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম, ঠিক আছে। এরপর দেখো ভাগরানাঙ্গল ড্যাম, এটা কোন নদীর উপর? সতলুজ নদীর উপর গড়ে উঠেছে, সতলুজ, ঠিক আছে। পান্ডো ড্যাম, এটা ব্যাস নদীর উপর। আর এই মুরগিটা সকাল থেকে কোনো কাজ নেই, যখন এই ক্লাসটা রেকর্ড করার চেষ্টা করি তখনই এরমভাবে চিল্লাতে থাকে, ঠিক আছে। এরপর দেখো নাথাপ্পা ঝাঁকরি ড্যাম, এটা হচ্ছে সতলুজ নদীর উপর, হিমাচল প্রদেশে, ঠিক আছে। জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? আর্টিকেল 14 এবং 15 অনুসারে, আর্টিকেল 20 এবং 21, 18 এবং 19, নাকি 16 এবং 17? তো মনে রাখবে জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির সময় আর্টিকেল 20 এবং 21কে কিন্তু স্থগিত করা যায় না। আর্টিকেল 20 এবং 21-এ কী বলা হয়েছে দেখো, আর্টিকেল 20-তে বলা হয়েছে এখানে 3 ধরনের স্বাধীনতার কথা হয়েছে। একটা হচ্ছে কি? এক অপরাধের একরকম সাজা, প্রচণ্ড সর্দি করেছে। এক অপরাধের একরকম সাজা, যদি তুমি একটা অপরাধ করো তাহলে তোমার একটাই সাজা হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি? যে সময় তুমি অপরাধটা করবে সেই সময় যে আইন থাকবে সেই আইন অনুসারেই কিন্তু তোমার সাজা হবে। আর 3 নাম্বার হচ্ছে সাজা হওয়ার পরেও কিন্তু তোমাকে সংরক্ষণ দেওয়া হবে, এটা হচ্ছে আর্টিকেল 20। আর আর্টিকেল 21-এ কী বলা হয়েছে? লাইফ এবং পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 21-এর এতে হচ্ছে কি? রাইট টু এডুকেশন, শিক্ষা ফ্রি করতে হবে, ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, রাইট টু এডুকেশন। এরপর দেখো বাকি যে আর্টিকেলগুলো আছে 14 এবং 15, 14 এবং 15-তে কী বলা হয়েছে? আইনের চোখে সবাই সমান হচ্ছে 14-তে। 15 হচ্ছে কি? বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন সরকারি জায়গায়, বিশেষ করে সরকারি জায়গায় জাতি, ধর্ম, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম ভেদভাব করা যাবে না। আর্টিকেল 18-তে কী বলা হয়েছে? বিভিন্ন রকম উপাধি যেগুলো আছে উপাধির অন্ত, যেমন বিভিন্ন রাজারা কী করতো, মুঘল রাজারা বাদশাহ যেমন উপাধি নিত, এই ধরনের যে উপাধিগুলো ছিল সেই উপাধিগুলোকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 18। আর্টিকেল 19-এ হচ্ছে কি? আর্টিকেল 19 খুবই গুরুত্বপূর্ণ। এখানে আগে 7 ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছিল, এখন 6 ধরনের আছে। 7 ধরনের কী কী ছিল? একটা ছিল স্পিচ অর্থাৎ কথা বলার অধিকার। 2 হচ্ছে অ্যাসেম্বল, একসাথে জড়ো হওয়ার অধিকার। অ্যাসোসিয়েশন, সবাই মিলে কি একটা সংগঠন তৈরি করার অধিকার। মুভমেন্ট, স্পিচ, অ্যাসেম্বল, অ্যাসোসিয়েশন। তারপর হচ্ছে মুভমেন্ট, যে কোনো জায়গায় যাওয়ার অধিকার, ঠিক আছে। প্রফেশন, তুমি নিজের ইচ্ছা মতো নিজের প্রফেশন চুজ করতে পারো, সেটার একটা অধিকার। তারপর হচ্ছে কি? তোমার যে প্রফেশনটা চুজ করাবো, তুমি কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারো, তার একটা অধিকার। এবং আরেকটা ছিল সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি অ্যাক্ট, কী হচ্ছে? সম্পত্তির অধিকার, যেটা বর্তমানকালে বাদ দিয়ে আর্টিকেল 300 ক-তে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আগে এটা কিন্তু আর্টিকেল 19-এ ছিল, এখন সেটা বাদ দিয়ে আর্টিকেল 300 ক-তে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আর্টিকেল দেখো এরপর 16, আর্টিকেল 16-তে কী বলা হয়েছে? আর্টিকেল 16-তে বলা হয়েছে যে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, যারা পিছিয়ে পড়া জাতির মধ্যে আছে বা পিছিয়ে পড়া যে বর্গের মধ্যে আছে তাদেরকে বিভিন্ন রকম সংরক্ষণ দেওয়া হবে। এবং আর্টিকেল 17-তে বলা হয়েছে যে ছুয়াছুত বা আনটাচেবিলিটিকে বন্ধ করার কথা বলা হয়েছে, অ্যাবলিশ করার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আর্টিকেল 20-21-কে যে বাদ দেওয়া হবে না, এটা কত নাম্বার আর্টিকেলে লেখা আছে? এটা
আর্টিকেল নাম্বার 358-তে লেখা আছে যে জরুরি অবস্থায় আর্টিকেল 20 এবং 21কে বাদ দিয়ে যে কোনো ফান্ডামেন্টাল রাইটকে বা যে কোনো অধিকারকেই কিন্তু বিলুপ্ত করা যেতে পারে সেই সময়কালের জন্য। এরপর দেখো, একটি বিল অর্থ বিল কিনা তা সংসদে কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়? ভাইস প্রেসিডেন্ট, নাকি স্পিকার বা লোকসভার যে অধ্যক্ষ থাকেন তিনি, ফাইন্যান্স মিনিস্টার, নাকি প্রাইম মিনিস্টার? তো মনে রাখবে যে কোনো একটা বিল সেটা মানি বিল কিনা সেটা একমাত্র ডিসাইড করে কে? সেটা হচ্ছে লোকসভার স্পিকার। এইটার চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 109-তে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি লোকসভায় সর্বাধিক প্রতিনিধিত্ব করে? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, নাকি উত্তরপ্রদেশ? তো মনে রাখবে লোকসভায় সবথেকে বেশি সিট আছে কার? উত্তরপ্রদেশের। সবথেকে বেশি উত্তরপ্রদেশের, 80টার মতো সিট আছে, ঠিক আছে, 80টা। এবং অন্ধ্রপ্রদেশে আছে 25টা এবং আমাদের পশ্চিমবঙ্গে আছে 42টা, ঠিক আছে। তো দেখো আজকে তোমাদের সাথে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। তো এর পরের দিন চেষ্টা করব যে আরও বেশি প্রশ্ন আনার, যেহেতু আজকে শরীরটা খুব একটা ঠিক নেই, তবু তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে তাই খুব বেশি কোশ্চেন কিন্তু করতে পারলাম না। তো পরের দিন আশা করি আরও অনেক বেশি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এবং অনেক ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো আপাতত আজকে ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, ধন্যবাদ।